জনাব শওকত মাহমুদ, গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি তিনি তার ফেসবুক স্ট্যাটাসে একটি কমেন্ট লিখেছেন যে বিএনপি অকৃতজ্ঞ এবং জামায়াতকে ছাড়া বিএনপি কখনোই ক্ষমতায় যেতে পারতো না এবং ভবিষ্যতেও পারবে না। কিন্তু গোলাম আজমের মৃত্যুতে যে ধরনের নীরবতা বিএনপি দেখিয়েছে, এটা হচ্ছে গিয়ে এটাকে তিনি বিস্ময় প্রকাশ করেছেন এবং অকৃতজ্ঞতা দেখিয়েছেন। আমান আজমি আমার স্কুল বন্ধু। আজমি এত নীরব থাকার পরেও বলছে যে আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। আমান আজমি এখনো আমি মনে করি যে শোকে অত্যন্ত আচ্ছন্ন এবং তার পিতার মৃত্যু এবং বিচারিক প্রক্রিয়া নিয়েও তার মধ্যে একটা না ধরনের আবেগী ভাব অবশ্যই আছে, এটা অস্বীকার করা যাবে না। এবং আজমি কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া কখনো দেয়নি। আমার কাছে মনে হয়েছে যদি এই স্ট্যাটাস দিয়ে থাকে, আমি দেখিনি, আপনি বলছেন দিয়ে থাকলে এটা তার একটি আবেগের একটা প্রতিফলন ঘটেছে, কিন্তু তিনি এটা হয়তো তার ব্যক্তিগত মত হতে পারে, কিন্তু আমি মনে করব যে এটি আবেগ শোক সব মিলিয়ে একটি কথা বলেছেন। এ নিয়ে আমি কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া দিতে চাই না। আচ্ছা, কিন্তু তিনি বলেছেন, আমি বলতে চাই তিনি কিন্তু সঠিক কথাই বলেছেন। আচ্ছা, তিনি কি কতটা সঠিক কথা বলেছেন সেই বিষয়টি আমরা আসলে জানবো, কারণ তিনি বলেছেন বিএনপি জামায়াতকে ছাড়া বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারবে না, তিনি চ্যালেঞ্জ দিয়েছেন। দর্শক, নিশ্চিত ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনি বিরতিতে যাওয়ার আগে বলছিলেন যে গোলাম আজমের ছেলে আমান আজমি যে বক্তব্য দিয়েছে এটি সঠিক। আপনার কাছে কেন সঠিক মনে হচ্ছে? সঠিক এই কারণের জন্য, সেটি হলো তিনি দুটো কথা বলেছেন এবং বাস্তবতা নিরিখেই বলেছেন। একটি হলো অকৃতজ্ঞতার কথা বলেছেন, এটা স্বাভাবিক, কারণ তাদের সমর্থন নিয়ে তাদেরকে মন্ত্রী বানিয়ে তাদের সখ্যতা রেখে তারপরে যখন তাদের উপরে আঘাত আসছে, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলতে চাচ্ছি যে তারা আজকে যখন বিএনপির এই ভূমিকা তারা দেখছেন, তখন স্বাভাবিকভাবেই অকৃতজ্ঞ বলার কথাটা তার দিক থেকে সঠিক। কিন্তু বিএনপি তো তাদের পক্ষেও কোনো প্রকাশ্য অবস্থান নেয়নি। না, আপনি যাদেরকে আপনি বলছেন বিএনপি জামাত তো এখনো 20 দলের জোটে আছে। এখন জোটের এই রায়ের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো অবস্থান জানায়নি, কোনো প্রতিক্রিয়া জানায়নি, নীরব থেকেছে। না, গোলাম আজম সাহেব যখন মারা গেলেন, তখন তিনি যুদ্ধাপরাধী হিসাবে তার যে সেন্টেন্স হয়েছে, সেই সময় তিনি কিন্তু স্বাভাবিক মৃত্যু বরণ করেছেন এবং স্বাভাবিক মৃত্যুর পরে একটা কন্ডোলেন্স তাদের যে জোটের পক্ষ থেকে দেওয়ার কথা সেটি কিন্তু আসেনি। এবং যে গোলাম আজম সাহেবকে তাদের সাথে সখ্যতা ছিল, সেই গোলাম আজম সাহেবের ফিউনারেলে তারা অংশগ্রহণ করেননি। এইটার পক্ষেই তারা বলেছেন অকৃতজ্ঞ। আরেকটি যেটা বলেছেন, আমি মনে করি তিনি ঠিকই বলেছেন যে বিএনপি জামাত ইসলামের সমর্থন ছাড়া অতীতে নির্বাচিত হতে পারতেন না এবং ভবিষ্যতেও নির্বাচিত হতে পারবে না, এবং এটি কিন্তু তার বিশ্বাসের থেকে তারা বলেছেন। এবং সাধারণ মানুষও মনে করে যে জামাত ইসলামের সমর্থন ছাড়া যে ভোটের যে অঙ্ক আছে, সেই অঙ্কের হিসাবে জামাত ইসলামের সাপোর্ট ছাড়া বিএনপি নির্বাচিত হতে পারবে না এবং ভবিষ্যতেও হতে পারবে না। সেটি আমি কিন্তু আমান আজমির বক্তব্যের ক্ষেত্রে আমি বলেছি যে যেহেতু সে রাজনীতিতে নেই, আমি তার রাজনৈতিক বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেব না, কারণ তার শোকার্তম। কিন্তু ইকবাল সোবহান চৌধুরী সাহেব এখন আমান আজমির বক্তব্যকে নিয়ে যে ব্যাখ্যাটা তৈরি করলেন, এটা আমি স্পষ্টভাবে বলতে চাই। বিএনপি এককভাবে অতীতেও ক্ষমতায় গিয়েছে, ভবিষ্যতেও যেতে পারে, এটা নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। বিএনপি এটি রাজনৈতিক জোটের মাধ্যমে ক্ষমতায় যায়, এই কারণে যে বিএনপির যারা প্রতিপক্ষ আছে তারাও জোটের মাধ্যমে ক্ষমতা যেতে চায়। নাহলে শেখ হাসিনা কেন ইসলামী খেলাফত মজলিসের সঙ্গে চুক্তি করেছিলেন, আপনার খেয়াল আছে যে নির্বাচনের আগে? এটা তো ক্ষমতায় যাওয়ার জন্য 96 সালে করেছেন, এবং 96 সালে তিনি ক্ষমতায় গেছেন। এই কেয়ারটেকার আন্দোলনে জামাত তার
সহযোগী শক্তি পরে কিন্তু ছিল। সেই চুক্তি বাতিল করে দিয়েছিলেন। বাতিল করে দিয়েছেন তার দলের ভিতরে পেশে। এটা কি করে সম্ভব এইভাবে চুক্তি করা? আশ্চর্য হয়ে গেছে। কিন্তু ক্ষমতায় যাবার জন্য শেখ হাসিনা বলেছেন যে এগুলো করো। এটা বাংলাদেশের স্ট্যান্ডার্ডের কোনো ঘটনা না। কিন্তু ইকবাল ভাই যেটা বলছেন তা যে আপনার কাছে কি কখনোই মনে হয় পারেনি, বিএনপির রাজনৈতিক না, কৌশলে আমি ভুল আবার- আছে না, আমি- এই বিষয়ে? না, না, আমি মনে করি না এখানে রাজনৈতিক কৌশলে কোনো ভুল আছে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বা একটা বৃহত্তম দল হিসাবে তার রাজনীতি সঠিকভাবেই করে যাচ্ছে। নির্বাচনী রাজনীতি, আন্দোলনের রাজনীতি, ভোটের রাজনীতি, অভোটের রাজনীতি, সব রাজনীতির ক্ষেত্রেই বিএনপি তার তার মানে সঠিক জামায়াতকে দিকটা করে জোটে দিচ্ছে। রেখে আপনারা আমরা রাজনৈতিকভাবে সবাই এখনো জোটবদ্ধভাবে লাভবান আগেও হচ্ছেন? ছিলাম, এখনো আছি, লাভবান ভবিষ্যতেও হচ্ছেন। থাকবো। আমি একটু- আমরা লাভবান হব, জামাতও তো লাভবান হচ্ছে। কে না লাভবান হচ্ছে? লাভবান হচ্ছে না যেমন ছোট ছোট দলগুলো লাভবান হচ্ছে না? জোট তো লাভের ভিত্তিতেই জোট হয়, কেউ তো ক্ষতির ভিত্তিতে, লোকসানের ভিত্তিতে কেউ জোট করে না। ওনারা যে জোট না, করেছেন, কিন্তু যেই দেখেন সব যখন 2001 সালে বামপন্থী 2001 সালে যখন জামায়াতের দুই নেতাকে মন্ত্রী বানানো হলো, তারপর তখন কিন্তু অনেকে আশঙ্কা করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা যে একটা সময়ে জামায়াত বিএনপিকে গ্রাস করে ফেলবে। এবং আপনি এখন দেখেন জামায়াত কিন্তু এককভাবে হরতাল আগে কখনো দিত না। এই যুদ্ধাপরাধীদের বিচার হওয়ার পর এমনকি জোটের সঙ্গে কিন্তু পরামর্শগুলিও করে না। তাহলে কি মনে হয় যে আসলে তারা এককভাবেই বিএনপির চেয়ে আসলে এখন রাজনীতি- এটার জন্য কি বিএনপিকে আপনি দায়ী করতে চান না শেখ হাসিনাকে দায়ী করতে চান? আজকে যারা জামাত ইকবাল ইসলামীর সাবান উপরে, চৌধুরী। জামাত ইসলামীকে আপনার তার অফিস বন্ধ করে রেখেছেন। জামাত ইসলামীর টিভির স্ক্রলে প্রতিদিন খবর বেড়ায় অমুক স্থানে জামাতের এত কর্মী গ্রেফতার। কি কারণে গ্রেফতার, কেন গ্রেফতার করতে কোনো কারণও লাগে না। জামাত ইসলামীকে এত ফোকাস দল হিসেবে পরিণত করার জন্য তো শেখ হাসিনাই মূলত এই কাজটি করেছে। আসলে এটা কি অস্বীকার করার উপায় আছে? আচ্ছা, এই নির্যাতন চালিয়ে আমি আমার কথা বলবো না, ইতিহাসের কথা বলবো। 1975 সালের পরে এই যুদ্ধাপরাধীদেরকে কারা পুনর্বাসিত করেছেন? জেনারেল জিয়াউর রহমান সাহেব, শাহজাজুর রহমান সাহেব, যিনি আমাদের 1971 সালের যুদ্ধের সময় জাতিসংঘে গিয়ে আমাদের এই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলেন, জাতিসংঘে গিয়ে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। পরবর্তীতে গোলাম আজম সাহেবদেরকে দেশে ফিরিয়ে এনে তাদেরকে এখানে পুনর্বাসিত করেছেন এবং সর্বশেষ 2001 সালে তাদেরকে মন্ত্রী বানিয়েছেন নিজামী সাহেব এবং মুজাহিদি সাহেবকে। শওকত মাহমুদ সাহেব যেটা বলছেন, ইতিহাস বলে 1991 সালে যে নির্বাচনটি হয়েছে যখন এরশাদের পতনের পরে, সেই নির্বাচনে একটা পরোক্ষভাবে বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল এবং সেই জামায়াতের আন্ডারস্ট্যান্ডিং এবং সংসদ সেখানে সদস্য, 200 মহিলা মহিলা সংসদ সংসদ ছিল সদস্যকে জামায়াতের কয়েকজনকে পক্ষ থেকে। দেওয়া হয়েছে। 200 সিট থেকে একেবারে নির্বাচনের প্রাককালে 200 সিট থেকে জামাত তার ক্যান্ডিডেট প্রত্যাহার করেছেন। আর 2001 সালে ওপেনলি জোট করেছেন এবং তাই এই কথাটি এই জন্য আমি বলতে চাচ্ছি যে জামাতের ভোট ছাড়া এই পর্যন্ত বিএনপি এককভাবে কখনো নির্বাচিত হয়নি। এবং দেখুন যে 96 সালে, আমি আরো একটা বলছি, আমি ইতিহাস থেকে বলছি, আমি স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি। 1996 সালে জামাতের সাথে জোট ছিল না, যেহেতু জামাত তখন এই আন্দোলন করেছিল বিএনপির সরকারের বিরুদ্ধে। 1996 সালে বিএনপি জয়লাভ করতে পারেননি, যেহেতু জামাতের ভোট তারা পাননি। জামাত আলাদাভাবে নির্বাচন করেছে। এই জন্যই কি তাহলে বিএনপি এবং জামায়াতের সঙ্গে আসলে দূরত্ব তৈরি করতে চেয়েছে সরকার? না, জামাতের সাথে দূরত্ব হবে কি না, বিএনপির সাথে দূরত্ব হবে কি হবে না, সেটা তো তাদের রাজনৈতিক বিষয়। এই জনাব শওকত মাহমুদ, আমরা দেখেছি সরকার যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি সমাবেশ ছিল নাটোরে এবং সেটি গতকালই হওয়ার কথা ছিল। নিজামীর রায়ের আগের দিন এটি ক্যান্সেল করা হয় এবং এটা ক্যান্সেল না, ঠিক মানে 1 তারিখে শিফট করা হয় এবং কারণ হিসেবে বলা হয়েছে যে অনিবার্য কারণবশত। এই অনিবার্য কারণটি কি আসলে? আমি ঠিক জানি না। অনিবার্য কারণ হতে পারে এটা হরতালের একটা তাৎক্ষণিক, যেহেতু তখন পর্যন্ত কিন্তু হরতাল ঘোষণা হয়নি। না, এটা রায়ের আগের দিন। হ্যাঁ, তো রায়ের আগের দিন এই কারণেই করেছে যে এটা শুক্রবার পড়ে গিয়েছিল আমার মনে হয় যথেষ্ট। শুক্রবারে যেহেতু মানুষ জুমার নামাজ পড়ে জনসভায় যেতে মানুষের একটু বিলম্ব হয়, সেটা হঠাৎ করে মনে হয়েছে যে ওই 30 তারিখ শুক্রবার। আমি যেহেতু এই তারিখ নির্ধারণ বা তারিখ পেছানোর এই কারণটির সঙ্গে আমি সম্পৃক্ত নই, সে কারণে আমি বলতে পারবো না। কিন্তু জনসভার তারিখ পেছানোর মধ্যে
এটা কোনো কোনো বড় মাপের কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আর আমি আজমির ক্ষেত্রে আরেকটা কথা বলতে চাই, আজমি এই কথাটি লিখেছে যে জানাজায় যায়নি। আমরা কিন্তু এক সময় গোলাম আজমের নাগরিকত্ব দাবি করেছিলাম, যারা কেউ গোলাম আজমের নাগরিকত্ব দাবি করেনি। যারা দাবি করেছিলাম তাদের অনেকেই কিন্তু সেই জানাজায় উপস্থিত সেটি কি ছিল খুব না। ভালো একটা দাবি ছিল? সেটা সময় ইতিহাসই বলে দেবে সেই দাবি কি সঠিক ছিল কি ছিল না। না, বিচারে দেখলা হলো যে গোলাম আজমের আমৃত্যু শাস্তি হলো এবং 91 বছর সম্ভবত সাজা হয়েছিল যুদ্ধ অপরাধ প্রমাণিত হওয়ার কারণে। তো এখন মনে হচ্ছে যে তার নাগরিকত্বের দাবিটি এখনো সময়ের হাতে। সেটা 80 দশকের ঘটনা, এটা আরো আগের ঘটনা, এটা এই সময়ের ঘটনা না, না। তা তো বটেই। হ্যাঁ, তখন তিনি কিন্তু ওই আপনি যে সময়ের ঘটনা বলছেন সেই সময় কিন্তু গোলাম আজম বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের বিপক্ষে কিন্তু প্রচারণা চালাচ্ছিলেন। সেটা আমি ঠিক আমি স্মরণ করতে পারবো না, কারণ আমি তখনও সাংবাদিকতায় এসেছি। যখন এসেছি তখন এই বিবৃতি তার আগে এসছে। না, সেটাই। তবে আবার ভিন্ন কিন্তু আমরা দেখেছি। আপনি বলতে পারতেন অবশ্য যে অকৃতজ্ঞ বলার কোনো কারণ নাই, কারণ রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল কিন্তু তার গোলাম আজমের গায়েবানা জানাজায় বলেছেন যে গোলাম আজম ছিলেন ইসলামের প্রতীক। সেটা তো বিএনপির একটি প্রতীক। প্রফেসর গোলাম আজম সাহেবের বিষয়ে যেই নানা ধরনের বিতর্ক আছে, এই বিতর্কের মধ্যেও একটি বিষয় আছে যে তিনি ইসলামী বিষয়ে বই লিখেছেন, তিনি পবিত্র কোরআন শরীফ অনুবাদ করেছেন এবং তার কিছু গ্রন্থ রয়েছে। এবং আপনি তার জানাজায় আমি অংশ নিয়েছি, আমি গিয়েছি, আমি দেখেছি যে এত লোক এসছে এবং এটা তিনি মারা যাওয়ার পর তার নিয়ে বিতর্কের